আমাদের ডক্টরদের দ্বারা এই পেশেন্টগুলো কি হয়, তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে পড়ে আসছো, এন্ট্রি স্ট্রেপ্টোলাইসিন ও স্ট্রেপ্টোকোকাসের এগেইনস্টে যতগুলো অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? স্ট্রেপ্টোকোকাস যখন আমরা কালচার করি তখন অনেকগুলো কি অ্যান্টিজেন থাকে, এর মধ্যে একটা অন্যতম অ্যান্টিজেন হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন ও। এটার এগেইনস্টে যে অ্যান্টিবডি সেটাকে বলা হয় যে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও। আরো অ্যান্টিবডি আছে, হ্যাঁ, যেমন ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস এটাও আছে, আয়নোরিডেস এটা আছে। এটা দেখা হয়, এএসওটা দেখা হয়। এই পেশেন্টটা কি করে যে শুধু এএসও টাইটার এটা নিয়ে হচ্ছে যে ঘুরে বেড়ায়, এবং অনেক সময় দেখা যায় যে এই এএসও টাইটারের উপর ভিত্তি করে কিন্তু 5 বছর ধরে হচ্ছে ইনজেকশন নিয়ে ফেলে, ঠিক আছে কিনা? তো এটা মেডিসিন থেকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দ্বারা অন্তত যারা এমবিবিএস ডক্টর হবে অন্তত তাদের দ্বারা যেন এই পেশেন্টটা মেল ট্রিটেড না হয়। তোমাদেরকে জানতে হবে যে হাউ টু এস্টাবলিশ এ ডায়াগনোসিস অফ অ্যাকুট রিউমেটিক ফিভার, অবশ্যই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এবং তুমি যখন ডায়াগনোসিস করবে তখন তুমি বল্ড করে লিখে রাখবা যে দিস ইজ এ কেস অফ অ্যাকুট রিউমেটিক ফিভার অন দ্য বেসিস অফ দিস এন্ড দিস, কিসের বেসিসে। তোমরা যদি ইয়ে থেকে তোমাদের যে নলেজ থাকে জনস ক্রাইটেরিয়া, তাই না, জানো? জি স্যার। Give you any idea to 15 years বলা হয় যে acute rheumatic fever is the most common etiology of acquired heart disease. acquired heart disease এর অন্যতম কারণ হচ্ছে acute rheumatic fever। যেমন তুমি কিভাবে acquired heart disease, যেমন একটা পেশেন্টের এবং মাইট্রাল স্টেনোসিস, যখন তোমাকে জিজ্ঞাসা করা যে মাইট্রাল স্টেনোসিসের কারণ কি, তুমি যদি চোখ বন্ধ করে কি বলতে হবে, তাহলে acute rheumatic fever। অ্যাওর্টিক স্টেনোসিসের কারণ কি, চোখ বন্ধ করে কি বলতে হবে, acute rheumatic fever। ক্রনিক মানে acute থেকে ক্রনিসিটির দিকে যাবে তখন এটা হবে আর কি। তাহলে হচ্ছে যে সিকুইলি, দিস ইজ দ্য সিকুইলি অফ rheumatic fever, ক্লিয়ার কিনা? দিস ইজ দ্য সিকুইলি অফ হার্ট ডিজিজ। তুমি চোখ বন্ধ করে যদি বলো যে দিস ইজ দ্য সিকুইলি অফ রিউমেটিক ফিভার, তাহলে কিন্তু তোমার কোশ্চেন অলমোস্ট কারেক্ট, ঠিক আছে কিনা? তাহলে এটা ইউজুয়ালি এফেক্ট চিলড্রেন 5 থেকে 15 বছর। বলা হয় যে স্ট্রেপ্টোকোকাল এজ 5 থেকে 15 বছর বয়সীদের আসলে এটা বেশি না। 5 থেকে 15 বছর বয়সী যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে, কি নিয়ে আসে, ডিজিজ ইমপ্লাই, ডিজিজ কি বলছে যে একটা রিউমেটিক ফিভার। একটা পেশেন্ট তোমাকে বললো যে তার 5 থেকে 15 বছর বয়সী যদি কোনো পেশেন্ট আসে বলে যে তার তার জ্বর আছে, তার হচ্ছে কি জয়েন্ট পেইন আছে, স্পেশালি কি লার্জ জয়েন্ট পেইন, তখন কিন্তু একটা ডিফারেন্সিয়েশন চলে আসবে। কোথায় একটা ডিফারেন্সিয়েশন চলে আসে যে এটা একটু রিউমেটিক ফিভার কিনা। তখন আমরা জিজ্ঞাসা করি যে এই যে আপনার বাচ্চাটার যে গিরা গিরা ব্যথা হইলো, তার আগে কি তার গলা কোনো ব্যথা ছিল কিনা, তার মানে প্রিসিডিং স্ট্রেপ্টোকোকাল ফেরিনজাইটিস ছিল কিনা, ইটস ইম্পর্টেন্ট। তাহলে প্রিসিডিং স্ট্রেপ্টোকোকাল ফেরিনজাইটিস এর পরেই হচ্ছে যেটা তোমার জয়েন্ট পেইন। স্পেশালি জয়েন্ট পেইন কেন বারবার বলছি, জয়েন্ট পেইন হচ্ছে এই পেশেন্টগুলোর 75% পেশেন্টের ক্ষেত্রে জয়েন্ট পেইন থাকে। ফিভার তো থাকবে, এটা মাল্টি সিস্টেম ডিজিজ, ফিভার, অ্যানোরেক্সিয়া, লেথার্জিক, অন্য আরো আমরা ডিসকাশনে যাবো যে কি কি নিয়ে আসতে পারে, আলোচনায় আসবো। যখন এই পেশেন্ট আসলো তাহলে এটা কি হতে পারে, একটা যখন মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসে তখন তোমার ডিফারেন্সিয়ালে চলে আসলো, তাই না? একটা পেশেন্ট মাল্টিপল জয়েন্ট পেইন, তো মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসলে কি হতে পারে, এটা আরএ হতে পারে, তাই না? রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আবার তখন তুমি ডিফারেন্সিয়েট করতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি যদি 15 বছরের কথা বলছি, যদি 15 বছরের নিচে হয় তাহলে এটা কি, তাহলে এটা হবে জুভিনাইল, জুভিনাইল আর্থ্রাইটিস। লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস কি হয়, both small and large joint সিমেট্রিক্যাল, ডিফারেন্সিয়েট সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর এখানে কি অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস। এবং এবং এখানে কি হয়, এখানে হচ্ছে মানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। তাহলে একটা পেশেন্ট বললো, তুমি কি বলতে পারে এই পেশেন্টটা বলতে পারে যে তার প্রথমেই কি হাঁটু ব্যথা হলো, হাঁটুটা ফুলে গেল, এরপরে বললো যে ডান হাঁটুটা যখন ফুলে গেল, এরপরে এই ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে গিয়ে দেখা গেলো যে বাম হাতের তার হচ্ছে যে এলবো বা রিস্ট ধরলো, এরকম সাপোজ আর কি, অ্যাসিমেট্রিক্যাল। বলছে লাফা লাফা, তার মানে রোগীর ভাষায় কি, তাহলে আমরা বইয়ের ভাষায় বলছি যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। রোগী তোমাকে বলবে যে এই ব্যথাটা লাফায় লাফায় যায়, ব্যথাটা লাফায় এই জয়েন্ট থেকে লাফায় ওই জয়েন্টে যায়, এইটা ব্যথাটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে আরেকটা জয়েন্টে লাফায় ধরলো এবং ওইটা ভালো হয়ে গেল। ইউজুয়ালি যে রিউমাটয়েড যেগুলো সেটা হচ্ছে এডিটিভ আর্থ্রাইটিস। এডিটিভ মানে কি, এডিটিভ হচ্ছে যে আমার একটা জয়েন্টে ধরলো, মনে করো সাপোজ হচ্ছে যে রাইট নিতে ধরলো, রাইট নি জয়েন্টটা কিন্তু ভালো হচ্ছে না বা একটু উন্নতি হলো, রাইট নি থেকে ধরলো হচ্ছে যে ধরো তোমার অ্যাঙ্কেলে, এডিশন হচ্ছে একটার সাথে আরেকটা এডিশন, ভালো হচ্ছে না কিন্তু ওইটা, ওই জয়েন্ট ব্যথা ওই ব্যথাটা থেকে যাচ্ছে, সাথে এডিশন হচ্ছে আরেকটা জয়েন্ট, আবার ওখান থেকে ধরো তোমার রিস্ট, এলবো, এরপর হাতের জয়েন্ট গুলো আস্তে আস্তে এডিশন হচ্ছে। দিস ইজ এডিটিভ আর্থ্রাইটিস। ওই আর্থ্রাইটিসটাকে বলা হচ্ছে যে এডিটিভ, আর এটা হচ্ছে যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। ইউজুয়ালি ভালো হয়ে যায় ওই জয়েন্টটা উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ, এবং কোনো রেসিডুয়াল ড্যামেজ থাকে না। তুমি যদি ভালো মতো চিকিৎসা দিতে পারো তাহলে কিন্তু এই পেশেন্টটা তোমার হচ্ছে যে পেশেন্ট গেট কমপ্লিটলি কিউরড উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ, জয়েন্টের কিন্তু কোনো রেসিডুয়াল ড্যামেজ থাকে না। তাহলে কাদের হচ্ছে এটা, এজ অফ 5 to 15 ইয়ার্স ইউজুয়ালি বলছি। তার মানে এটা না যে যারা অ্যাডাল্ট তাদের অ্যাকুট রিউমেটিক ফিভার হবে না, কিন্তু ইউজুয়ালি 5 থেকে 15 বছর বয়সে এটা বেশি হয়, তাই না? তো তুমি যদি একটু জানো যে এটা কেন হচ্ছে, তাহলে প্যাথোজেনেসিস একটু জানো যদি, তাহলে আমরা বলতেছি যে এটা একটা ডিলেড ইমিউন মেডিয়েটেড রেসপন্স, ডিলেড ইমিউন মেডিয়েটেড রেসপন্স। তাহলে স্ট্রেপ্টোকোকাস, ইউজুয়ালি স্ট্রেপ্টোকোকাল যে অ্যান্টিজেন আছে,
এটার এগেইনস্ট এই অ্যান্টিজেনের সাথে কি করে আমাদের শরীরের হিউম্যান বডির কার্ডিয়াক মায়োসিন এন্ড সার্কুলার মেমব্রেনের কি সিমিলারিটি থাকে। এই জন্য এই অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি কি হয় ক্রস রিয়েক্ট করে উইথ কার্ডিয়াক মায়োসিন, ঠিক আছে না, কার্ডিয়াক মায়োসিন এন্ড কার্ডিয়াক মায়োসিনের সাথে তোমার হচ্ছে যে ক্রস রিয়েক্ট করে। এই কারণে এই পেশেন্ট হচ্ছে যে কি করে তাহলে কি হয় সিস্টেমিক কিছু ফিচার্স নিয়ে আসে, যেমন লেথার্জি হতে পারে, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া এগুলো নিয়ে আসতে পারে। আর কি বেসিক হচ্ছে স্কিন লিশন আর হচ্ছে জয়েন্ট পেইন নিয়ে আসে। আমরা যদি জয়েন্ট পেইনটা দেখি, জয়েন্ট পেইন তো বললামই যে এটা হচ্ছে যে তোমার অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস, দেন হচ্ছে যে তোমার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। আর হচ্ছে যে তুমি কার্ডাইটিস নিয়ে আসছো আর কি, তাহলে এই পেশেন্টে কি নিয়ে আসতে হবে, সাথে সাথে কি জিজ্ঞাসা করবা, যে জয়েন্ট পেইন থাকলে জ্বরের কথা জিজ্ঞাসা করবা। আর জিজ্ঞাসা করবো যে তুমি যদি চিন্তা করো এই পেশেন্টার কি কার্ডাইটিস হতে পারে, তাহলে কয় ধরনের কার্ডাইটিস, এটা প্যান কার্ডাইটিস হতে পারে অথবা আইসোলেটেড পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, নিউরোকার্ডাইটিস এগুলো থাকতে পারে। পেশেন্টটা যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে কি হতে পারে, পেরিকার্ডাইটিস যদি হয় তাহলে পেশেন্টটা চেস্ট পেইন থাকতে পারে, তাহলে পেশেন্টটা পেরিকার্ডাইটিসের জন্য চেস্ট পেইন কমপ্লেইন করতে পারে। তাহলে যখন যখন জয়েন্ট পেইন বলবে তখন আমরা জিজ্ঞাসা করবো যে বুকে কোনো ব্যথা আছে কিনা বা শ্বাসকষ্ট আসছে কিনা, কেন পেরিকার্ডাইটিস হলে কি হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে এই পেশেন্টটার শ্বাসকষ্ট হতে পারে, ঠিক আছে। তারপর কি হতে পারে, এই পেশেন্টটার যদি ভালভ ইনভলভমেন্ট হয় তাহলে কি হতে পারে, যে বিভিন্ন ধরনের রিগার্জিটেশন পাওয়া যেতে পারে। কি কি রিগার্জিটেশন পাওয়া যায়, রিগার্জিটেশন পাওয়া যায় হচ্ছে যে তোমার হচ্ছে সফট মিড ডায়াস্টোলিক মার্মার, এটাকে বলা হচ্ছে যে কেরিকমস মার্মার। ইউজুয়ালি তুমি দেখবা যে যেই মার্মারগুলোর নামকরণ থাকে ইউজুয়ালি এগুলো হচ্ছে ডায়াস্টোলিক মার্মার হয়। এখানে যেটা মিড ডায়াস্টোলিক মার্মার এটার নাম বলা হচ্ছে যে কেরিকমস মার্মার। দেখো সিস্টোলিক মার্মারও পাওয়া যেতে পারে, মিড ডায়াস্টোলিক মার্মারও কিন্তু পাওয়া যেতে পারে, ঠিক আছে এই পেশেন্টটা। তারপর কি হতে পারে, এটা এপিকার্ডিয়া নিয়ে আসতে পারে, এটা পেশেন্টের হার্ট ফেলও থাকতে পারে। তাহলে দেখো যে একটা পেশেন্টের জয়েন্ট পেইন সাথে পা ফুলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করতে হবে যে এটা হার্ট ফেলও আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। আর কি তাহলে দেখো যে কার্ডিয়াক ইনভলভমেন্টের জন্য তুমি এগুলো খুঁজবা যে পেশেন্টটার শ্বাসকষ্ট আছে কিনা, প্যালপিটেশন হচ্ছে কিনা, চেস্ট পেইন আছে কিনা, তার হচ্ছে যে সে বলে কিনা যে তার হচ্ছে যে কিনা এক্সাশনাল ডিসনিয়া হচ্ছে, তার হচ্ছে পা ফুলে যাচ্ছে, এই প্রেজেন্টেশন যদি থাকে তাহলে চিন্তা করতে হবে তার কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে। আর কি আমরা বুঝলাম যে স্কিন ইনভলভমেন্ট, স্কিন এখন খুঁজতে হবে তোমাকে যে স্কিনে কি খুঁজতে হবে, স্কিনে কি লিশন হয়, স্কিনে ইরাইথিমা ইরাইথিমা মার্জিনেটাম, ইরাইথিমা মার্জিনেটাম, এটা কি ধরনের লিশন, এটা বলা হয় ম্যাকিউল, রেড ম্যাকুলি পাওয়া যায়, রেড ম্যাকিউল পাওয়া যায়, সেন্ট্রাল ফেড থাকবে এটা, হ্যাঁ রেড ম্যাকিউল, যেটা কিনা সেন্টারটা আস্তে আস্তে ফেড হয়ে যায় কিন্তু মার্জিন গুলো কি থাকে, রেইজ থাকে, তাহলে মার্জিন গুলো রেইজ থাকে। ইউজুয়ালি এটা কোথায় পাওয়া যায়, এটা ট্রাং এন্ড প্রক্সিমাল এক্সট্রিমিটিতে পাওয়া যায়, ট্রাং এন্ড প্রক্সিমাল এক্সট্রিমিটিতে পাওয়া যায়। আর কি পাওয়া যায়, সাবকিউটেনিয়াস নোডিউল, না এটা হচ্ছে পেইনলেস নোডিউল, ধরো এটা 2 to 5%, 5 to 7% পেশেন্টদের পাওয়া যায়। এটা হচ্ছে এক্সটেনশন সারফেস অফ দা এক্সট্রিমিটিতে পাওয়া যায়, এটা পেইনলেস সাবকিউটেনিয়াস নোডিউল 0.5 থেকে 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার এরকম। ইউজুয়ালি কি হয়, ইউজুয়ালি এগুলা 2-3 সপ্তাহ পরে আসে আসলে স্কিলেশন গুলো। এই জন্য বলা হচ্ছে যে একুট ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা হেল্প যতটুকু না করে তার থেকে তোমার ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে হেল্প করে, এই লিশন গুলা ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে আমাদেরকে হেল্প করে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এই পেশেন্ট আসতে পারে, ইউজুয়ালি কাদের হয় এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন, ইউজুয়ালি ফিমেলরা হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। যতগুলো পেশেন্ট নাকি তোমার একুট রিউমেটিক ফিভার আসে তার 1/3 হচ্ছে তোমার কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। আপনার 3 মান্থ, ইউজুয়ালি আপনার 3 মাস হতে দেখো যে আমার একুট রিউমেটিক ফিভার হয়ে গেল, 3 মাস পরে যদি তোমার সিজেনামস কোরিয়া নিয়ে আসে তাহলে এটা কি আমার ডায়াগনোসিস এস্টাবলিশ করবে, ডায়াগনোসিস এস্টাবলিশ করবে। এটা কি হবে, এটা তোমাকে তোমার ডায়াগনোসিসকে এনফোর্স করে যে হ্যাঁ এটা একুট রিউমেটিক আমার ডায়াগনোসিস ঠিক ছিল, ঠিক আছে কিনা। সিজেনামস কোরিয়া ইউজুয়ালি ফিমেলদের হয়, পরে আসে তাহলে এটা ঠিক আছে কিনা। তো এটা কি জিনিস, ওটা সিজেনামস কোরিয়া, কোরিয়া তোমরা বুঝতেছো কি, এটা এটা পারপাসলেস ইনভলন্টারি ট্রিটমেন্ট। 1/4 এর হচ্ছে যে তোমার এই পেশেন্ট গুলোর কি হয়, এটা হচ্ছে যে মানে কার্ডিয়াক সিকিউরিটি ডেভেলপ করে, ধরো ভালভুলেশন এটা রয়ে যায়, তাহলে এখান থেকে মাইটাল স্টেনোসিস হয়, ঠিক আছে কিনা। আমরা বলছিলাম যে তুমি যদি একুট রিউমেটিক ফিভারকে ভালোমতো চিকিৎসা করো তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে পেশেন্টটা ভালো হয়ে যায় উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ। জয়েন্ট পেইনের সাথে তার জয়েন্ট পেইনটা অ্যাসিমেট্রিক্যাল মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, তারপরে এটার সাথে ফিভার আছে কিনা, এটার সাথে সিস্টেমিক কোনো সিম্পটম আছে কিনা, এটার সাথে তার কার্ডিয়াক কোনো ধরো হচ্ছে যে চেস্ট পেইন, প্যালপিটেশন, কার্ডিয়া, হার্ট ফেলিওর, যখন এক্সামিন করবো তখন হচ্ছে যে এই পেশেন্টটার কোনো ধরনের মারমার ঠিক আছে কিনা, ফিচার্স অফ হার্ট ফেলিওর আছে কিনা, দেন হচ্ছে স্কিন যখন সার্ভে করবো তখন দেখবো যে এটা ইরাইথিমা মার্জিনেটাম, সাবকিউটেনিয়াস নোডুল আছে কিনা, নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে কিনা, এগুলাকে ফিজিশিয়ান হিসেবে হচ্ছে যে আমাকে এগুলা খেয়াল করতে হবে। এরপরে ক্রাইটেরিয়া দিয়ে, তাই না, ভেরি মডিফাইড জোনস ক্রাইটেরিয়া কি কি আছে দেখি একটু তোমাদের। মোস্তাকিম মোর মেজর ক্রাইটেরিয়া, আমাদের বইয়ে আছে হচ্ছে 2 or 1 more মেজর ক্রাইটেরিয়া,
তাহলে দুইটা টু অর মোর মেজর ক্রাইটেরিয়া, এটা যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো যদি মেজর ক্রাইটেরিয়া তুমি তো ওয়ান মেজর ক্রাইটেরিয়া, টু অর মোর মাইনর ক্রাইটেরিয়া অ্যালং উইথ প্রিসিডিং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন, এটার সাথে যদি স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনের এভিডেন্স পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হয়ে গেল। কিন্তু আমি যে প্রথম তোমাকে গল্পটা বললাম যে পেশেন্টগুলো মেল ট্রিটেড হয় কি, ইভেন 5 বছর ইনজেকশন পেয়ে যায় কিভাবে, শুধু স্ট্রেপ্টোলাইসিন ওর এগেইনস্ট অ্যান্টিবডি দেখেই হচ্ছে যে আমরা ডায়াগনোসিস করে ফেলি, ঠিক আছে কিনা? তাহলে দেখো মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া ছিল কিনা, এগুলা কিন্তু যে আমরা ডকুমেন্ট করার চেষ্টা করি না বা আমরা কনফিডেন্ট হই না। তো পেশেন্টকে বলে দিই যে অন ডায়াগনোসিস যেহেতু বলা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ আগে তার একটা স্ট্রেপ্টোকোকাল সত্র থাকতে পারে, অনেক ক্ষেত্রে এই সত্রের হিস্ট্রি নাও থাকতে পারে। 25% ক্ষেত্রে তুমি যদি থ্রটস অফ কালচার করো, 25% ক্ষেত্রে কিন্তু থ্রটস অফ কালচার নেগেটিভ আসতে পারে, ঠিক আছে? শুধু যে এএসও টাইটার দেখা হয় তা না, কিন্তু আমরা থ্রটস অফ কালচার করতে পারি। এই ক্ষেত্রে দেখা যায় যে 25% ক্ষেত্রে অন ডায়াগনোসিস এটা নেগেটিভ হতে পারে। তাহলে আমরা যদি একটু মনে রাখি, এটা মনে রাখা একটু ডিফিকাল্ট, তোমাদের মতো আমাদেরও মনে থাকে না, সবসময় মনে থাকতো না, তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মনে রাখতাম কিভাবে, কেয়ার দিয়ে মনে রাখতাম। তুমি যদি তোমার গলার যত্ন নাও, ইউর হার্ট উইল বি ফেয়ার, তুমি যদি মনে রাখো, তাই না? কিভাবে? কেয়ার, তাহলে CARE, সি এর উপরে যদি একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে CARE, সি stand for carditis, another C for Korea, A for arthritis, R for rheumatic nodule, আসলে rheumatic nodule কোনো টার্ম নাই, rheumatic nodule দিয়ে মনে রাখবা subcutaneous nodule, then E for erythema marginatum। তাহলে আমার মনে হয় তোমাদের জন্য একটু ইজি হবে, পরীক্ষায় তো অনেক ইনফরমেশন থাকে পরীক্ষার সময়, তখন এটাই বলতে পারছো। তাহলে আমরা কি দিয়ে মনে রাখবো? কেয়ার দিয়ে মনে রাখবো, কেয়ার দিয়ে মনে রাখবো, তাই না? এবং সির উপরে কি একটা স্কোয়ার দিয়ে দেবো, তাহলে CO স্কোয়ার ARE, C for carditis, another C for Korea, A for arthritis, R for rheumatic nodule, এটা মনে রাখো। দেন এটা আসলে টার্মটা অ্যাকচুয়াল টার্ম হলো সাবকিউটেনিয়াস নোডুল, E for erythema marginatum। দেন তুমি যদি কি করো, তোমার যদি থ্রোটের যত্ন নাও, কেয়ার করো, তাহলে তোমার হার্ট উইল বি ফেয়ার, তাই না? এই ফ্যাক্টটা যদি আমরা এভাবে মনে রাখি, FARE, এখানে স্কোয়ারটা দেবো এর উপরে, ফেয়ার, FARE, তাই না? যদি তুমি এইভাবে মনে রাখো, তাহলে F for ফিভার, এই যেটা বললাম যে এই পেশেন্টটা ফিভার নিয়ে আসবে। F for আর্থালজিয়া, ওটা ছিল কিন্তু আর্থ্রাইটিস, আর এটা হচ্ছে আর্থালজিয়া। তুমি কি ডিফারেন্সিয়েট করতে পারো আর্থ্রাইটিস আর আর্থালজিয়া? এভি ব্লক, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। R for previous rheumatic fever, then E for ESR, ESR এর সাথে ESR CRP, মানে তোমার হচ্ছে যে ইনফ্লেমেটরি মার্কার যে দেখা ESR CRP, দেন সাথে সাথে হচ্ছে কি লিউকোসাইটোসিস, তুমি একটু মনে রাখবা তাহলে হয়ে গেল। এখানে হচ্ছে যে 6টা, ওখানে 5টা, তাহলে কেয়ার এন্ড ফেয়ার দিয়ে আমরা একটা মনে রাখি। আমাদের ভুল হচ্ছে ডিফারেন্সিয়েট করি। স্যার অ্যাসপিরিন দিয়ে স্যার লেফট সাইডে তুমি অ্যাসপিরিন কোথায় পাবে? জয়েন্ট সোয়েলিং। হ্যাঁ, জয়েন্ট সোয়েলিং, তাহলে ফিচার্স অফ আর্থ্রাইটিস, তাহলে যে পেইন উইথ যদি সোয়েলিং থাকে, তাহলে পেইন উইথ, তাহলে কি থাকবে? আইটিস মানে কি? সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, তাই না? তাহলে রেডনেস থাকবে, সলেন হবে, টেন্ডার হবে, যখন টেন্ডার ওইটা তো থাকতে পারে, কিন্তু তাহলে ফিচার্স অফ আর্থ্রাইটিস অনলি পেইন, জয়েন্টটা তো ফুলবে না, যেটা রেড এন্ড যেরকম হওয়ার কথা ছিল, হট টেন্ডার, সেরকম হবে না। ব্যাড সাইডে তোমাকে বুঝতে হবে যে কোনটা আর্থ্রাইটিস কোনটা আর্থালজিয়া। আইটিস আছে মানে সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, তাহলে রেড এন্ড থাকবে, হট থাকবে, টেন্ডারনেস থাকবে, এগুলো সব থাকবে। তাহলে মেজর ক্রাইটেরিয়া কিন্তু দেখো, আর্থ্রাইটিস কিন্তু মেজর ক্রাইটেরিয়া, আর্থালজিয়া হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে কিনা? তাহলে একটা পেশেন্ট যদি কি থাকে দেখো, একটা পেশেন্ট যদি জয়েন্ট পেইন নিয়ে আসে, ফিভার হচ্ছে যে জয়েন্ট পেইনের ফিভার নিয়ে আসে, তাহলে দেখো আর্থ্রাইটিস যদি মাইনর ক্রাইটেরিয়া হয় তাহলে 2 or more মাইনর লাগবে, আরো মাইনর তোমাকে তাহলে বুঝতে হবে যে আদার ছিল কিনা। এবং এই ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখো খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে তোমাকে যে ডায়াগনোসিসের ক্ষেত্রে যদি একটা পেশেন্ট প্যানকার্ডাইটিস হয়, আমরা সবসময় বলছিলাম 2 মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর 2 more 2 or more মাইনর ক্রাইটেরিয়া along with preceding evidence of streptococcal infection। কিন্তু যদি একটা পেশেন্টের প্যানকার্ডাইটিস হয় অথবা তোমার সিডেনহামস কোরিয়া নিয়ে আসে এই পেশেন্টার, এবং আদার এটিওলজি যদি আমরা এক্সক্লুড করতে পারি যে এই প্যানকার্ডাইটিস কোনো ভাইরাল ধর কোনো ভাইরাল প্যানকার্ডাইটিস না, বা আদার কোনো অটোইমিউন ডিজিজ, তাহলে কিন্তু তোমার প্রিসিডিং এভিডেন্স অফ দা স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন বাদ দিয়ে তোমার ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারবে। ওই ক্ষেত্রে প্রিসিডিং এভিডেন্স অফ দা স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন লাগবে না, ঠিক আছে? তাহলে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস ক্যান বি এস্টাবলিশড উইদাউট এনি প্রিসিডিং এভিডেন্স অফ স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন যদি প্যানকার্ডাইটিস হয় অথবা সিডেনহামস কোরিয়া হয়, এবং প্রোভাইডেড যে এই আদার এটিওলজিগুলো যদি এক্সক্লুড করা হয়, আদার কোনো কারণে, ধরো একটা পেশেন্ট যদি প্রেগন্যান্সিতে হয়, এবং প্রেগন্যান্সিতে কিন্তু সিডেনহামস কোরিয়া নিয়ে আসতে পারে। একটা পেশেন্ট, একটা ফিমেল পেশেন্ট যদি কি ওসিপি খায়, তারও কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রাগের জন্য কি হতে পারে, সিডেনহামস কোরিয়া হতে পারে। তাহলে আদার এটিওলজিগুলো কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। করার পরে যদি দেখা যায় যে অন্য কিছু নাই, কিন্তু পেশেন্টটা কোরিয়া, বয়সটা হচ্ছে 5 থেকে 15 বছর, একটা ফিমেল পেশেন্ট, তাহলে চিন্তা করতে হবে যে এটা কি হয়ে গেছে, এটা তোমার যদিও 3 মাস পরে আসতেছে, কিন্তু এটা তাহলে একটু রিউমেটিক ফিভার ছিল বা আছে, চিন্তা করতে হবে এভাবে।
যদি কি করি একটা ব্লাড পিকচার করি, ধরো একটা কি করি একটা সিবিসি করি, তাহলে সিবিসি তে দেখো ব্লাড পিকচারের মধ্যে তাহলে লিউকোসাইট কাউন্ট এখানে দেখা যায়, আর কি দেখা যায় ইএসআর দেখা যায়। তাহলে এই দেখো একটা যদি ব্লাড পিকচার করো, একটা কমপ্লিট ব্লাড পিকচারে কিন্তু তোমার দুইটা মাইনর ক্রাইটেরিয়া থাকে, কি কি লিউকোসাইট কাউন্ট এন্ড হচ্ছে ইএসআর, এই দুইটা কিন্তু মাইনর ক্রাইটেরিয়া। ঠিক আছে, লিউকোসাইটোসিস যদি থাকে এটা একটা মাইনর, ইএসআর বেশি থাকলে এটা মাইনর, এটা ইনফ্ল্যামেটরি মার্কার। সাথে কি করা হয় সিআরপি করা হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে যে মাইনর ক্রাইটেরিয়া। ঠিক আছে, এরপর কি হয় পেশেন্টটা যদি তুই যদি একটা ইসিজি করো, এই যে যেটা আমরা বললাম যে এটা কি হয় কার্ডাইটিস আছে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ইনোকার্ডাইটিস, তাহলে দেখো এটা ইসিজি করলে কি হতে পারে এবি ব্লক পাওয়া যেতে পারে। তাহলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, তাহলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক কি এটা একটা মাইনর ক্রাইটেরিয়া। এখানে কি থাকে এবি ব্লকে অনলি কি হবে পিয়ার ইন্টারভ্যালটা প্রলং হবে, তাই না, মোর দেন 0.20 সেকেন্ড। তোমরা পড়ছো না যে পিয়ার ইন্টারভ্যাল, যদি এই পেশেন্টে কি করো একটা এক্স-রে করো, তাহলে কি পাওয়া যেতে পারে এক্স-রেতে পালমোনারি এডিমা সিরাস পাইতে পারো, ডিফিউশন পাইতে পারো, হার্ট ফেলিওর, পালমোনারি এডিমা একদম ডিফিউশন পাইতে পারো। তাহলে দেখো আর কি করা যেতে পারে এই পেশেন্টটার, আর করা যেতে পারে যে একটা ইকোকার্ডিওগ্রাফি করা যেতে পারে, তাই না, ইকোকার্ডিওগ্রাফি। তার হচ্ছে যে এই যে ভালভুলার কি অবস্থা সেটা দেখার জন্য এটা করা যেতে পারে, যখন কি থাকে বিশেষ করে ভালভুলাইটিস যখন থাকে, বা তুমি একটা মারমার পাচ্ছ, একটা সিস্টোলিক মারমার বা একটা মিডডাস্টলিক মারমার পাচ্ছ, এটা করা যেতে পারে। তাহলে দেখো ইনভেস্টিগেশন কিন্তু খুব বেশি না, ইনভেস্টিগেশন। আর কি করা যেতে পারে যে প্রিসিডিং এভিডেন্স অফ দ্য স্ট্রেপ্টোককাল ইনফেকশন দেখার জন্য এএসও টাইটার, এন্টি স্টেপলাইসিন ও টাইটার করা যেতে পারে। আর হচ্ছে যে তোমার সোর্স অফ কালচার, স্যার। সোর্স অফ কালচার, এইভাবে হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে বা তুমি একটা উপজেলা লেভেলে আসো, বিশেষ করে মেল ট্রিটমেন্ট হয় হচ্ছে উপজেলা থেকে যে পেশেন্টগুলো আসে, তোমরা একটু এস্টাবলিশ করার চেষ্টা করো যে কিয়ারে এটা পড়ে কিনা, এটা ফিয়ারের কি কি এখানে আছে। তো একটা ব্লাড সিবিসি করা যায়, এখানে লিউকোসাইট কাউন্টটা বলে দিবা তুমি, যে লিউকোসাইট কাউন্ট কাউন্ট এন্ড ইএসআরটা আমাকে বলেন আপনি, আর কি সিআরপি। তাহলে দেখো এই তিনটা গুলো, এই তিনটে মাইনর ক্রাইটেরিয়া। তো আমাকে লাগতেছে ওয়ান মেজর ক্রাইটেরিয়া, টু অর মোর মাইনর। তাহলে তুমি যদি একটা মেজর ধরো পেশেন্টের জয়েন্ট পেইন থাকে, ফিভার থাকে, তাহলে দেখো এখানে একটা মেজর একটা মাইনর হয়ে গেছে। আর পরীক্ষায় যদি তুমি ইএসআরটা বেশি পাও, সিআরপি বেশি পাও, আর লিউকোসাইট কাউন্ট বেশি পাও, তাহলে তিনটা ক্রাইটেরিয়া হয়ে গেল। তাহলে দেখো আর সাথে যদি এসও রেটটা বেশি থাকে, যে যদি যাদের বয়স কম তার সেক্ষেত্রে হচ্ছে 300 বেশি, 300 ইউনিট, আর যদি অ্যাডাল্টের ক্ষেত্রে 200 বেশি হয়, তাহলে দেখো তুমি এস্টাবলিশ করে ফেললা। এবং তুমি যখন ডায়াগনোস করবা তুমি কনফিডেন্টলি বলে দিবা যে দিস ইজ এ কেস অফ অ্যাকুট রিউমেটয়েড ফিভার অন দ্য বেসিস অফ দিস মেজর ক্রাইটেরিয়া, দিস মাইনর ক্রাইটেরিয়া, এন্ড হচ্ছে যে ইনভেস্টিগেশন থেকে কোন কোন মাইনর ক্রাইটেরিয়া ছিল। তাহলে তুমি এটা বলে দিবা যে এটা লেমিনেটিং করে রাখবে। কেন রাখবে এটা সুন্দর করে, কারণ এই পেশেন্টের চিকিৎসা নিতে হবে অনেকদিন ধরে, তাই না, এটাকে যত্ন নিয়ে রাখতে হবে। এবং এটা সিকুয়েল হিসেবে যদি পরে কার্ডিয়াক কোনো অ্যাবনরমালিটি ডেভেলপ করে, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা হেল্পফুল হবে, তাই না, আমরা বুঝতে পারবো যে এটা প্রথম চিকিৎসা হচ্ছে যে ধরো এটা কি বললাম আমরা যে এটা ইমিউন মেডিয়েটেড, এটা ডিলেড ইমিউন রেসপন্স, তাই না। তাহলে যদি স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন তোমার শরীরে থাকে বা পেশেন্টের শরীরে থাকে, যতক্ষণ থাকবে এই অ্যান্টিজেন কি করবে স্টিমুলেট করবে তোমার ইমিউন সিস্টেমকে টু ডেভেলপ অ্যান্টিবডি। আমার এই অ্যান্টিবডি ক্রস রিয়েক্ট করবে কার্ডিয়াক মায়োসিন, সার্কুলার মেমব্রেন, আমার তাহলে এলিশনগুলো হবে। তাহলে আমার প্রথম টার্গেট হলো টু রিমুভ দা স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন, ইফ এনি, যদি প্রেজেন্ট থাকে স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন এটাকে তোমাকে রিমুভ করতে হবে, তাই না, এটা এলিমিনেট করতে কি দ্বারা, বাই উইথ উইথ পেনিসিলিন। তাহলে কি করবো আমরা একটা একটা পেনিসিলিন ইনজেকশন দিয়ে দেবো। পেনিসিলিন যদি কি হয়, অবশ্যই পেনিসিলিন যখন তুমি ইনজেকশন দিবা তখন বলা হচ্ছে যে আপনার স্কিন সেনসিটিভিটি, এটা কি পেনিসিলিন দেওয়া হয় লং একটি পেনিসিলিন, আপনার স্কিন সেনসিটিভিটি টেস্ট, ঠিক আছে কিনা। কিন্তু কেউ যদি ধরো অনেক আছে না যে ইনজেকশন নিতে চায় না, সেক্ষেত্রে তাদের কিন্তু কি ফেনোক্সিমিথাইল পেনিসিলিন 10 দিনের ফেনোক্সিমিথাইল পেনিসিলিন দিতে হবে টু এলিমিনেট দ্য স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন। 1 পয়েন্ট তোমার 1.2 মিলিয়ন, 12 লাখ ইউনিট, এটা হচ্ছে 12 লাখ ইউনিট, 1.2 মিলিয়ন ইউনিট হচ্ছে যে আইএম দিতে হবে, এটা ডিপ আইএম দিতে হবে, অবশ্যই বলতে হবে তোমাকে যে আপনার স্কিন সেনসিটিভিটি, এটা দিলাম আমরা। তারপর কি করতে হবে পেশেন্টকে, আর আর হচ্ছে যে পেশেন্টকে করতে হবে তোমাকে যে বিশ্রাম দিতে হবে পেশেন্টকে। কেন বিশ্রাম যদি দাও তাহলে কি হবে, যে ধরো একটা পেশেন্টের জয়েন্ট পেইন আছে, তাহলে বিশ্রাম যদি তুমি দাও তাহলে হচ্ছে যে কি করবো জয়েন্টের উপরে প্রেশারটা কমবে, তাই না, এবং তার ব্যথাটা কমবে, লেসেন দা ওয়ার্কলোড, এবং তার কার্ডিয়াক ওয়ার্কলোডটাও তার কমবে। যদি ধরো এই পেশেন্টের কার্ডাইটিস থাকে বা পেরিকার্ডাইটিস থাকে, মায়োকার্ডাইটিস থাকে, তাহলে তার হচ্ছে যে কার্ডিয়াক লোডটাও কম পড়বে, তাহলে বিশ্রাম দিতে হবে। এখন কথা হচ্ছে কতদিন বিশ্রাম দিবে তুমি, রোগী বলতে পারে যে কতদিন। তাহলে এটা তোমাকে এটা এই প্যারামিটার হচ্ছে ক্লিনিক্যাল প্যারামিটার, কিছু কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার। যেমন ক্লিনিক্যাল প্যারামিটারের মধ্যে তার ফিভার সাবসাইড করে কিনা, তার জয়েন্ট পেইন ফিভার সাবসাইড যতদিন না করছে ততদিন বিশ্রাম দিতে হবে। আর ক্লিনিক্যাল প্যারামিটারের মধ্যে হচ্ছে ইএসআর সিআরপি তোমাকে গাইড করবে, যে ইনফ্লামেটরি মার্কার যেটা বললাম, ইএসআর অনেক বেশি ছিল, ইএসআর সেটেল ডাউন করছে টুয়ার্ডস নরমাল লিমিট, এবং সিআরপিও সেটেল ডাউন করছে, তখন ততদিন পর্যন্ত তাদেরকে বিশ্রাম দিতে হবে, ঠিক আছে কিনা। এরপরে তোমাকে কি হতে হবে, সিমটম কমাইতে হবে। সিমটম কমানোর জন্য কি দিব আমরা, সিমটম কমানোর জন্য যেটা বলা হলো যে এটা অ্যাসপিরিন দেব। মানে অ্যাসপিরিন এই পরীক্ষা ধরা যেহেতু একটু অ্যাটিপিক্যাল ডোজ, এই জন্য এটা অনেক সময় ধরা হয় যে কিভাবে দেই আমরা। ইউজুয়ালি এটা 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ইন 6 ডিভাইডেড ডোজ, মনে রাখতে হবে এটা কত কত ডিভাইডেড ডোজ, 6 ডিভাইডেড ডোজ, তার মানে 6 বার দেওয়া হয় এটা। তাহলে বইয়ের ভাষায় 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিব, 6 ডিভাইডেড ডোজে দিব, 6 বার দিব এটা, ঠিক আছে কিনা।
6 ডিভাইডেড ডোজ ম্যাক্সিমাম অ্যাসপিরিন তুমি দিতে পারবা 8 গ্রাম পার ডে 8 গ্রাম দেওয়া যেতে পারে অথবা বলা হয় যে সিনকোনিজম এই সাইড ইফেক্ট গুলো টক্সিসিটি একে বলে যে সিনকোনিজম ধরো টিনিটাস হার্ডাইগো ভমিটিং এগুলা যতটুকু নিতে পারতেছো অথবা ম্যাক্সিমাম হচ্ছে 8 গ্রাম দিতে পারো মজার ব্যাপার হচ্ছে একটা পেশেন্টকে তুমি কি দিলা একটা পেশেন্টকে তুমি অ্যাসপিরিন দিলা দেওয়ার পরে পেশেন্টের রেসপন্স করলো না your diagnosis you should review your diagnosis এই পেশেন্টটা যদি আর একটা অপশন থাকতেছে যে স্টেরয়েড তাহলে প্রেডনিসোলন দেওয়া যেতে পারে 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এটা কখন দিই আমরা এটা বলা হচ্ছে সিভিয়ার আর্থ্রাইটিস অথবা যাদের কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা এটা দিই উভয় ক্ষেত্রেই তুমি এই ড্রাগটা কতদিন দিবা সেটা গাইড করবে কি ইএসআর সিআরপি এন্ড ক্লিনিক্যাল প্যারামিটার যেমন জয়েন্ট পেইন হচ্ছে ফিভার ফিভার সাবসাইড করবে জয়েন্ট পেইন সাবসাইড করবে এবং ইএসআর সিআরপি নরমাল হবে ততদিন পর্যন্ত আমরা গ্রাজুয়ালি এটাকে টেপার করে আমরা এটা অফ করে দেবো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকুট ম্যানেজমেন্ট এটা নিয়ে কোশ্চেন সেটা হচ্ছে যেটা মিস ম্যানেজমেন্ট হচ্ছে যে সেকেন্ডারি প্রিভেনশন কেমন যে এটা আবার হচ্ছে তাহলে বলা হয় যে একবার রিমেডিক ফিভার হয়ে গেল এই পেশেন্টটার তাহলে এই পেশেন্টের কিন্তু আবার একুট রিমেডিক ফিভার হতে পারে তাই না তুমি যদি মাইনর ক্রাইটেরিয়া দেখো ওখানে কিন্তু লেখা আছে প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য রিমেডিক ফিভার প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য রিমেডিক তাহলে একবার রিমেডিক ফিভার হলো মনে করো বা এই পেশেন্টটা রিমেডিক ফিভার হয়ে ধরো মাইটাল ভালভকে ধরলো মাইটাল রেসপন্সে ছিল এই পেশেন্ট যদি আবার কি হয় রিমেডিক ফিভার তাহলে কি হবে এটা আরেকটা এই তোমার এওরিক ভালভকে ধরলো ঠিক আছে এই জন্য আমাদের সাবধান থাকতে হবে যে আমার জন্য এই পেশেন্টটার স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন যেন না হয় এই কারণেই হতে হবে যে এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা বলছিলাম যে এটা ইমিউন মেডিয়েটেড ডিলেড ইমিউন রেসপন্স আমরা কি এমন কোনো লোক আছে যে যারা আমরা আমাদের ছোটবেলাটা পার করে আসি নাই আমাদের গলা ব্যথা হয় নাই বা স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হয় নাই কিন্তু সবার তো একুট রিমেডিক ফিভার হচ্ছে না দ্যাট মিনস যে তাদেরই হচ্ছে আসলে যাদের ইমিউন সিস্টেমটা কি এ বিট ডিসরেগুলেটেড তার মানে অ্যাবনরমাল রেসপন্স যখন করতেছে আসলে তখনই তো হচ্ছে সবারই কিন্তু হচ্ছে না তাই না তো এই জন্য যাদের একবার হচ্ছে তাদের কিন্তু আরো হওয়ার চান্স থাকছে এই জন্য আমরা চাই যে এরপরে যেন তার শরীরে যদি স্ট্রেপ্টোকোকাল ঢোকে সাথে সাথে যেন এটা আমরা এলিমিনেট করতে পারি এই জন্যই হচ্ছে সেকেন্ডারি প্রোফাইলাক্সিস এবং এই ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা দেখি যে এই যে দেখো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আসলে এখন একুইটি উন্নতি হওয়ার কারণে কিন্তু হচ্ছে যেমন ধরো এখনো আমাদের দেশে ধরো তুমি যদি একটা রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে ঠিক আছে না তাহলে ইনফেকশনের পসিবিলিটি বেশি ফ্রি প্রোফাইলাক্সিস কিভাবে দেওয়ার জন্য আমার জন্য তার স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হয়ে আমার জন্য ইমিউন রেসপন্স হয়ে আমার জন্য তার কার্ডিয়াক ইনভলভমেন্ট না হয় এটাই আসলে আমাদের উদ্দেশ্য তাহলে কেন হচ্ছে যে কিভাবে এটাকে আমরা তোমার হচ্ছে যে সেকেন্ডারি প্রোফাইলাক্সিস দেব প্রথম শর্ত প্রথম ধরে নেওয়া হয় যে 21 বছরের পরে ইউজুয়ালি স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন হচ্ছে যে ভেরি রেয়ার 21 বছর পর্যন্ত 21 ইয়ার্স অফ এজ আমরা প্রোফাইলাক্সিস দিব কতদিন তাহলে আপ টু 21 ইয়ার্স অর এট লিস্ট 5 ইয়ার্স হুইচ ওয়ান ইজ লঙ্গার প্রথম কথা হচ্ছে এটা যে 21 বছর পর্যন্ত দিব প্রোফাইলাক্সিস যেহেতু 21 বছরের পরে বলা হচ্ছে যে স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন ভেরি রেয়ার সেই জন্য 21 বছর দিব অথবা 5 বছর হুইচ ওয়ান ইজ লঙ্গার কোনো পেশেন্টের যদি ধরো 10 বছর হয় 10 বছর বয়সে তাহলে এটাকে কত বছর প্রোফাইলাক্সিস দিতে হবে 11 বছর ঠিক আছে না কোনো পেশেন্টের যদি ধরো 18 বছরে হয় তাকে দিতে হবে অ্যাট লিস্ট 5 ইয়ার্স তোমরা এটা বুঝছো কিনা তো প্রতিদিন পেনিসিলিন খাওয়া তো ভেরি ডিফিকাল্ট এই জন্য আমাদের লং একটা ইনসুলিন আমরা মান্থলি একটা করে দেয় ঠিক আছে না বেনজাথিন পেনিসিলিন 12 লাখ ইউনিট করে প্রতি মাসে একটা করে দেওয়া হয় তাহলে এটা কন্টিনিউয়াসলি যখনই আমাদের স্ট্রেপ্টোকোকাল ঢুকবে এটাকে এলিমিনেট করে ফেলবে এই তো তাহলে বলা হচ্ছে তাহলে আমাকে সাপোর্ট দিতে হবে 20 আপ টু 21 ইয়ার্স অফ এজ অথবা 5 বছর হুইচ ওয়ান ইজ লঙ্গার এট লিস্ট 5 বছর সাপোর্ট দিতে হবে অথবা 21 বছর বয়স পর্যন্ত তাহলে একটা পেশেন্টের যদি 18 বছর বয়সে একুট রিমেডিক ফিভার ধরা পড়ে প্রথম কত বছর পর্যন্ত তাকে সাপোর্ট দিবা তুমি 5 বছর স্যার নেক্সট 23 বছর পর্যন্ত স্যার হ্যাঁ 23 বছর পর্যন্ত মানে এট লিস্ট 5 ইয়ার্স 18 থেকে তো 21 মাত্র হচ্ছে 3 বছর ঠিক আছে না তাহলে 3 বছর না এট লিস্ট 5 ইয়ার্স তাহলে 5 বছর কোন পেশেন্টের 10 বছরে ধরা পড়লো তাহলে তাকে কতদিন দিবা 21 বছর পর্যন্ত স্যার 11 10 বছর বছর হলে পর্যন্ত। হ্যাঁ 11 বছর। 21 তাহলে 11 বছর লেটস সাপোর্ট হিম উইথ পেনিসিলিন আপ টু 21 ইয়ার্স অর Or এট 5 লিস্ট 5 ইয়ার্স হুইচ ওয়ান ইজ লঙ্গার এর মধ্যে যেটা বেশি সেটা 5 বছর যদি বেশি হয় তাহলে 5 বছর অথবা 10 বছর বেশি মানে যেটা ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে পেনিসিলিন যদি অ্যালার্জি হয় তাহলে ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে দিতে হবে আপ টু 40 ইয়ার্স অথবা 10 বছর হুইচ ওয়ান ইজ লঙ্গার দুইটা জিনিস মনে রাখতে হবে একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় তাহলে আরেক মানে এক্সেপশনাল হচ্ছে ইউজুয়ালি প্রোফাইলাক্সিস দিব আমরা আপ টু 21 ইয়ার্স অর 5 ইয়ার্স হুইচ ওয়ান ইজ লঙ্গার কিন্তু কিছু ক্ষেত্রে যাদের রেসিডুয়াল ভালভ ড্যামেজ থাকবে যাদের ক্ষেত্রে মনে করো অকুপেশন মনে করো একটা পেশেন্ট একজন ভদ্র মহিলা মনে করো কি করে ধরো বাচ্চাদের কিন্ডারগার্টেনে পড়ায় ঠিক আছে কিনা এই ভদ্র মহিলার মনে করো কি হলো একটু রিমেডিক ফিভার হলো উনি তো প্রতিদিন বাচ্চাদের কাছে যায় বা একটু ডে কেয়ার সেন্টারে এক ভদ্র মহিলা কাজ করে ডে কেয়ার সেন্টারে কাকে নিয়ে কাজ করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে এবং আমরা বলতেছিলাম যে বাচ্চারাই হচ্ছে যেটা সোর্স অফ ইনফেকশন 5 থেকে 15 বছরের বাচ্চাদের বেশি হয় এই বাচ্চাদের কাছ থেকে ভদ্র মহিলার কাছে আসতে পারে বা ভদ্র লোকের কাছে আসতে পারে তো যারা এরকম অকুপেশন ধরো রিস্কি অকুপেশনে থাকে যাদের সাথে রিস্ক অফ কন্টামিনেশন উইথ স্ট্রেপ্টোকোকাল খুব বেশি চান্স তুমি ডিসাইড করবা এটা হচ্ছে ফিজিশিয়ান হিসেবে তোমার ডিসিশন যে তার অকুপেশন কি তার সাথে তার এক্সপোজারের কোনো সম্ভাবনা আছে কিনা ধরো
এই কন্টামিনেশনের চান্স যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম পলিসিস দিতে হবে তোমাকে। সেই এই ক্ষেত্রগুলোতে আমরা 10 বছর পর্যন্ত দিতে পারি বা আপ টু 40 ইয়ার্স পর্যন্ত দিতে পারি। মানে হচ্ছে যেন আমার স্ট্রেপ্টোকোকার জন্য শরীরে আমার নাই ঢোকে, তাহলে কি করতে হবে এটার জন্য? তোমাকে প্রিভেন্ট করতে হবে। ওভার এক রুমে গাদাগাদি করে থাকা, তাহলে ওভার ক্রাউডিং, তারপর স্যানিটেশন, নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট, এগুলো করতে হবে। অনেক সময় আমরা বলি যে তুমি প্রাইমারি প্রিভেনশন কি, তখন তোমরা তো পড়ছো সেকেন্ডারি, তখন আমরা বলতে পারবো। তাহলে কেন ওভার ক্রাউডিং প্রিভেন্ট করলে তোমার এই বাচ্চার কাছে আরেক বাচ্চা স্ট্রেপ করা যাবে না, ঠিক আছে না? যদি তার যদি নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট হয় তাহলে তার বডির ইমিউনিটি থাকবে ঠিক। তাহলে শুধু তো তুমি ওষুধ দিয়ে তুমি হচ্ছে যে ভাইরাস ও ব্যাকটেরিয়াকে এলিমিনেট, এটা তো কোনো সলিউশন হলো না, তাই না? যেমন আমরা যে ইয়ে দিচ্ছি কিনা, এই যে মডিউল আছে কিনা, ইরেথিমা মার্জিনিটা আছে কিনা, মানে এগুলো মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য ইনভেস্টিগেশন করব। পেটসাইডে এক্সামিনেশনে হচ্ছে যেটা বললাম যে এটা আর্থ্রাইটিস, এই যে ফিভার মানে আর্থালজিয়ান আর্থ্রাইটিস, তাহলে আর্থ্রাইটিস হলে সোলেন হবে, এটা কি হবে, টেন্ডার হবে, রেডেন হবে, এটা দেখলাম। তাহলে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ডিয়াক ইনভলভমেন্ট, আমরা পেটসাইডে দেখা খুব ইম্পর্টেন্ট। তো তাহলে যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে পেশেন্টে কি হবে? পেরিকার্ডাইটিস হলে কি থাকবে, মানে প্রথমে যদি আমি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন দেখি, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আসলে কি হয়, পেশেন্টটা ইউজুয়ালি দেখা যায় মানে ধরো অ্যাগোনাইজিং পেইন যদি থাকে তাহলে পেশেন্টের অ্যাটিটিউডটা কেমন হবে, ব্যথার জন্য কাতরাচ্ছে। তুমি যদি পালসে হাত দাও তাহলে কি হবে? পালসে দেখা গেল যে কি করতে পারো, পালসে দেখা গেল যে কি টেকিকার্ডিয়া পাচ্ছ তুমি, ঠিক আছে কিনা? টেকিকার্ডিয়া পাচ্ছ, যে এটা ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া। ইন্ডোকার্ডাইটিস যখন হয় বা তোমার যদি মায়োকার্ডাইটিস যখন হয় ইউজুয়ালি তখন ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া হয়। আমাদের যে কার্ডিয়াক কন্ডাক্টিভ সিস্টেম আছে এটা কার মধ্যে দিয়ে যায়? এটা কার্ডিয়াম যখন ইনভলভমেন্ট হয় তখন এই জন্য বিভিন্ন ধরনের এরিথমিয়া হয় এবং ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া। ধরো আমরা জানি যে পার ডিগ্রি পার্সেন্ট মানে ধরো টেম্পারেচার পার ডিগ্রি ফারেনহাইট যখন বাড়ে তখন হচ্ছে যে তার তোমার ইয়ে বাড়ে কত, 100 বাড়ে হচ্ছে 10, নিয়ার অ্যাবাউট 10। কিন্তু দেখা গেলো যে পেশেন্টের জ্বর হচ্ছে 101, তার পালস রেট হচ্ছে 140, ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া। তাহলে এরকম টেকিকার্ডিয়া আমি পাচ্ছি। এরপর যখন আমি কার্ডিয়াক ইয়ে এক্সামিন করছি প্রিকোডিয়ামে কি পাওয়া যেতে পারে? প্রিকোডিয়ামে পেরিকার্ডিয়াল রাব, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব ডিউ টু পেরিকার্ডাইটিস। তারপর আমরা যেটা বললাম যেটা মারমার পাওয়া যেতে পারে, সিস্টোলিক মারমার অথবা একটা মিড ডায়াস্টোলিক ক্যারিকমস মারমার পাওয়া যেতে পারে, ঠিক আছে? এটা পাওয়া গেলে তাহলে কি হয়, তুমি যদি এক্সামিন করা হচ্ছে যে কিনা শুন পাচ্ছ, তাহলে এখানে এক্সামিনেশনে ব্যাটসের এক্সামিনেশনে এই প্রিকোডিয়াম হচ্ছে যে এটা ফেলিওর ফিচার আছে কিনা, আর হচ্ছে ইডিমা থাকতে পারে, আসলে এর জন্য ইডিমা থাকতে পারে। তুমি যদি চিন্তা করো, তোমাকে যদি বলে যে মাইটাল অ্যাসিডোসিসের কারণ কি, কি বলবা? কারণে হবে স্যার অ্যাকুট রিউমেটিক ফিভার, অ্যাকুট রিউমেটিক ফিভার। অ্যাকুট রিউমেটিক ফিভার এটা হচ্ছে সিকুয়েলি, শুধু রিউমেটিক ফিভার হলাম না, তাহলে সিকুয়েলি অফ অ্যাকুট রিউমেটিক ফিভার, ঠিক আছে? অ্যাকুট রিউমেটিক ফিভার বলা হবে। তুমি যদি ভুলে যাও সব, তাহলে সব ভুলে গেলে অ্যাকুট রিউমেটিক হার্ট ডিজিজ, এটা রিউমেটিক হার্ট ডিজিজ থেকে না, সিকুয়েলি হিসেবে অ্যাকুট রিউমেটিক ফিভার। এটা বললাম যে এটা যেহেতু অ্যাকোয়ার্ড ইটিওলজি অফ রিউমেটিক হার্ট ডিজিজ, ঠিক আছে? তাহলে মাইটাল অ্যাসিডোসিসের অন্যতম কারণ হচ্ছে এটা রিউমেটিক ফিভার থেকে হয়। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে যে এটা ওল্ড এজে হয় ডিউ টু ক্যালসিফিকেশন অফ দা ভালভ লিফলেট, বলে ক্যালসিফাইড হয়, ফাইব্রোসিস ক্যালসিফাইড হয়, ওল্ড এজে এটা হতে পারে। আর একটা হচ্ছে কনজেনিটাল। তাহলে এই 3টা কারণ আসলে বেসিক্যালি মাইটাল অ্যাসিডোসিস, তাই না? মাইটাল অ্যাসিডোসিস এটিওলজি আছে 3টা। তো পরীক্ষা ধরা হয় বিভিন্ন ভাবে আসবে মাইটাল অ্যাসিডোসিস, এটা এক্স-রে তে আসতে পারে, ইসিজি তে আসতে পারে, বিভিন্ন ভাবে। এটা কিন্তু খুব হট টপিক এবং ফেভারিট টপিক। পাস করার জন্য তোমাকে এনি হাউ এটা বিভিন্ন ফর্মে তুমি টেবিলে এটা পাবা। তাহলে মাইটাল অ্যাসিডোসিস ধরা হয় যে মাইটাল অ্যাসিডোসিসের কারণ কি। তো সব ভুলে গেল, কি ভুলা যাবে না, এটা এটা হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক অরিজিন, তাই না? এটা হচ্ছে রিউমেটিক অরিজিন, তোমাকে এটা ভোলা চলবে না। তাহলে আমরা যদি লং কেস হিসেবে প্রেজেন্ট করি কি হবে, তো একটা আসলে এটা একটু থিওরি না জানলে হচ্ছে কি ওইটা একটু বোঝাটা ডিফিকাল্ট হবে। 4টা ভালভ নাকি, 4টা ভালভের মধ্যে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মধ্যে যেটা ভালভ সেটা হচ্ছে মাইট্রাল ভালভ। ইউজুয়ালি বলা হয় যে সিকোয়েন্সটা এরকম, যখন তোমার অ্যাকুয়ার্ড ডিজিজ হয়, অ্যাকুয়ার্ড হার্ট ডিজিজ, তখন ভালভের যে সিকোয়েন্সিয়াল হচ্ছে যে কি বলবো যে ইনভলভমেন্টের যে সিকোয়েন্স সেটা হচ্ছে যে ম্যাট বলা হয়, ম্যাট। তাহলে অ্যাকুয়ার্ড হার্ট ডিজিজে ইউজুয়ালি যে প্রথম যে ভালভটা ইনভলভ হয় সেটা হচ্ছে যে ম্যাট সিকোয়েন্স। ম্যাট মানে এমএটি ম্যাট, ম্যাট হচ্ছে প্রথমে হচ্ছে এম ফর মাইট্রাল, এ ফর এওর্টিক, টি ফর ট্রাইকাসপিড। আর যখন কনজেনিটাল কোনো ইনভলভমেন্ট হয় তখন সিকোয়েন্সটা হচ্ছে প্যাড, প্যাড সিকোয়েন্স হয়। প্যাড মানে পি ফর পালমোনারি। এই জন্য তুমি দেখো যে পালমোনারি স্টেনোসিস, যখন পালমোনারি স্টেনোসিস হয় তখন কিন্তু আমরা প্রথমেই চিন্তা করি যেটা মনে হয় কি কনজেনিটাল পালমোনারি স্টেনোসিস কিনা, তখন হচ্ছে প্যাড সিকোয়েন্স, পালমোনারি দেন এওর্টিক দেন ট্রাইকাসপিড, এরকম একটা মোটামুটি এরকম একটা সিকোয়েন্স। যে অ্যাকুয়ার্ড ডিজিজের সিকোয়েন্সটা হচ্ছে ম্যাট, কনজেনিটাল ডিজিজের সিকোয়েন্সটা হচ্ছে প্যাড। মাইট্রাল ভালভ, তুমি জানো যে মাইট্রাল ভালভের এমনি যে অরিফিসের ডায়ামিটার সেটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? তো যতক্ষণ না এটা 2 সেন্টিমিটার স্কয়ারের নিচে হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো সিমটম থাকে না। 2 সেন্টিমিটারের নিচে আসলে তোমাদের কি মানে বেশি ইয়ে হয়ে যাচ্ছে? স্যার রোগী আমাদের